খলিলুর রহমান তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনকে টেলিফোন করলেন এবং যাতে তিনি জাতিসংঘের নতুন সভাপতি হতে পারেন, সে কারণ আওয়ামী লীগ 82 জনকে নিয়ে তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে। আমি যেটা শুনেছি যে এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে তারা ওয়াশিংটনের উপরেও আরো চাপ তৈরি করতে চলেছেন এবং ওয়াশিংটনে তো নিউ ইয়র্কে ঘটেছে এরকম কোন আর একটা কোন বিক্ষোভ ওয়াশিংটনে হতে পারে, এবং যেখানে তারা চাইবেন যে এই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং খলিলুর সম্বন্ধে এর মধ্যে যদি না কোনো সমঝোতা হয়ে থাকে, তাহলে এই সমঝোতা হয়েছে কোনো খবর পাইনি। আমি চেষ্টা করেছিল জানার, যে কোনো কারণে এখনো জানা যায়নি। তো তবে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং যে আগামী দিনে আওয়ামী লীগও বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করতে চলেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। অনেকের ধারণা যে আওয়ামী লীগ আর কিছু করছেন না, সেটা নয়, আওয়ামী লীগ অপেক্ষায় আছে ঝাঁপিয়ে পড়তে হবে সেটার জন্য, এবং সেই সুযোগটা যদি তারা করে দেন বা তারা করতে চান, তারা যদি বোঝেন, এটা আমাদের ভারতের কাছে কিন্তু এটা একটা শখ। যেদিন খলিলুর রহমান ভারতে আসছে সেই দিন পার্লামেন্টে একটা বিল আনা হচ্ছে, যে বিলটাতে সন্ত্রাস বিরোধী আইন অনুসারে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে। বিলটাতে আওয়ামী লীগের নাম, কিন্তু ইঙ্গিত স্পষ্ট। এখন সফরের দিনে ফলে এটার দ্বারা কি মেসেজ, যে ভারতের উপর একটা কোনো চাপ তৈরি করা যাতে কোনো সমঝোতা ভারতের দিক থেকে আসতে পারে। ভারত আসতে পারে, আসতে পারে, স্বাভাবিক আসবেও, যে তারা চান যে আওয়ামী লীগ রাজনীতি করুন, আওয়ামী লীগ অন্তত দেশের ফিরুক, তাদের নিষেধাজ্ঞাটা উঠুক। সক্রিয় রাজনীতিকে চট করে নামা সম্ভব না, হয়তো এমন কোনো যদি বিল হয় চট করে নামবেন না। এইটুকু বলি, পরে অন্য কোনো প্রশ্ন হবে পরে আবার বলবো। আমরা আমরা ইন্টারেস্টিং কিছু আলোচনা পাচ্ছি। দাদা, আমার দুটা বিষয় আপনার কাছে আর জানার ছিল। একটা হলো, আওয়ামী লীগ নিয়ে আপনি কথা বলেছেন, যেহেতু আওয়ামী লীগের লোকজন আপনার দেশে আছে এবং অনেকের সঙ্গে আপনি খোঁজ রাখেন, আমরা জানতে চাই যে বাংলাদেশের ভেতরকার এখন যে অবস্থা। আওয়ামী লীগ হ্যাঁ চট্টগ্রামে মিছিল করেছে, 3টা মিছিল হয়েছে, খুব সারা দেশের তুলনায় মেজর কিছু না, সেটা বলা যেতে পারে বোঝাগম্যভাবে। কিন্তু ওভারঅল আওয়ামী লীগ কি করতে চায়? সে যদি নিষিদ্ধই থাকে, তাহলে কি তাকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে যেতে হবে, নাকি সে কোনো ভিন্ন কৌশলের রাজনীতিতে থাকবে, ভিন্ন আদলে, যেটা আগে আওয়ামী লীগ সময়ে জামাত যেটা করেছে, এই টাইপের কোন পলিটিক্স এর দিকে যাবে? এটা একটু আপনার কাছে জানার আগ্রহ। দ্বিতীয় হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচন, বাংলাদেশের মানুষের আগ্রহ আছে, মমতা দিদি থাকছেন, বাংলাদেশে মমতা দিদিরও সমর্থক আছে, মোদিজিরও সমর্থক আছে, নাকি মোদিজির বিজেপি পশ্চিমবঙ্গ দখল করছে? আসলে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে গড়াচ্ছে, এই দুটো বিষয়ে একটু আপনার কাছ থেকে মতামত চাই। প্রথম কথা হচ্ছে যে ঘটনা, যেহেতু বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না, ফলে সেই কারণে নিঃসন্দেহে তাদের অন্য কোনো পথ হয়তো চয়ন করতে হতে পারে, ভাবতে হতে পারে। সেই অন্য পথ বলতে একটু আওয়াজটা কমে যাবে, কারণ বাইরে থেকে একটা ফোন আসছে, সেই জন্য বাংলাদেশ থেকেই ফোন আসছে। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে এর মধ্যে একটা আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করার একটা চেষ্টা রণনীতি নিয়েছে আওয়ামী লীগ, এবং সেটা তারা করতে চলেছেন। যেমন নিউ ইয়র্কে একটা প্রতিবাদ করেছেন, সমস্ত দেশের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভের কাছে তারা তাদের মেমোরেন্ডাম দিয়েছেন, এবং সেটা তারা এবার ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের সামনেও করতে চাইছেন, যে তাদেরকে অবহিত করা যে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করে রাখা হয়, সেটা কি করে আমেরিকা সমর্থন করছে। ফলে সেটা একটা চাপ তৈরি করা, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের মানুষের যে দুরবস্থা, যে অসম্ভব অসুবিধার মধ্যে, কষ্টের মধ্যে পড়েছেন, সেইটাকে মানুষের সামনে নিয়ে আসা বিষয়টাকে, যে এই ধরনের সরকার পশ্চিম এশিয়ার সংকটের জন্য বাংলাদেশ দায়ী নয়, বিএনপিও দায়ী নয়, এটা ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা যে স্টেটসম্যান যারা হয়, তারা কিন্তু একটা আগাম দূরদৃষ্টি সম্পন্ন নেতা হয়। তারা একটা ধরনের রিজার্ভ কিছু করে রাখার এরকম একটা প্ল্যান করতে থাকেন। আদৌ কোনো প্ল্যান আছে কি নেই জানি না। এক এক সময় তারা বলেন যে প্রচুর স্টক আছে তেলের, কোনো সময়, কিন্তু আমি দেখি 3.5 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা লাইন হয়েছে আর কি। এমনকি দামও বাড়তে শুরু করলো। আর যে দাম বাড়ার অর্থ মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনে তার প্রভাব পড়বে। এই অবস্থায় আমি যেটা শুনেছি, সরাসরি আওয়ামী লীগের নামে যদি না করা যায়, অন্য কোনো নামে আওয়ামী লীগের লোকেরাই যারা রয়েছে দেশে, তো 4 কোটি রয়েছে, মানে
যারা আওয়ামী লীগের সমর্থক, ফলে তারা অন্য কোনো ভাবে একটা নামার প্রস্তুতি হয়তো করছেন বা করতে পারেন, করবেন মানুষের সাথে থাকার জন্য আর কি। এটাই আপাতত রণনীতি। আর বাকিটা তো এখন দেখা যাক। যদি আমার তো মনে হয় বরাবরই আমি বলা শুরু থেকেই বলছিলাম, তারেক রহমান সরকারের স্থিতিশীলতা তখন এখানে একটা সময় আওয়ামী লীগের মধ্যেও কিছু নেতা ছিলেন যারা বিএনপি কে রাজ্য করতেন, বলছেন যে না বিএনপি কে কোনো স্থান দেওয়া যাবে। এখন দেখছি তারেক রহমান সরকারের এমন কেউ কেউ আছেন যারা তাকে কি ক্ষমতায় আসার পর প্রত্যেকের ধারণা হয় তিনি চিরস্থায়ী, তিনি চিরকাল থাকবেন। আসলে চিরকাল যে কেউ সমান নাহি যায়, বা আমাদের এখানে একটা গান আছে তত জনপ্রিয়, আজকে মনে হচ্ছে উনি চিরস্থায়ী, কিন্তু চিরস্থায়ী বলে কিছু হয় না। যেটা চিরস্থায়ী সেটা হলো পরিবর্তন, পরিবর্তনটাই চিরস্থায়ী। ফলে সেইটা ভেবে প্রকৃত রাজনৈতিক দূরদৃষ্টি নিয়ে যদি একটা সেই ধরনের কোনো চিন্তা ভাবনা করেন, আমি কোনোটাই বলছি না যে আওয়ামী লীগের কোনো দোষ ত্রুটি ইত্যাদি সেগুলোকে সব ক্ষমা করে দিন বা কিছু করে দিন, তা বলছি না। কিন্তু এর সঙ্গে সঙ্গে যেগুলো অযথা, এই সরকারের কাছে আমাদের একটা আর একটা বড় আশা ছিল যেটা খুব হতাশ হয়েছে, যেসব আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এতকাল কারাবাস করছেন, তাদেরকে খুনের মামলা দিয়ে রাখা হয়েছে, অনেকে অসুস্থ। কয়েকদিন আগে দেখলাম আপনাদের সম্পাদক মালিক গোষ্ঠীদের একটা প্রতিনিধি দল দেখা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। তিনি বলেছিলেন তিনি সেটা বিচার বিবেচনা করছেন, দেখবেন যাদের সত্যিকারে কেউ যদি আজকে যারা যে বিএনপি সমর্থক সাংবাদিক যদি বলেন, তাহলে ভবিষ্যতে কি তাদের একইভাবে জেলে পড়া উচিত? জেলে ধরো তো প্রতিবাদ করবো। ফলে সেইটা বিচার তাদের যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগটা বিচার হোক। কিন্তু সভ্য দেশের নিয়ম হলো জামিন, রাজনৈতিক নেতাই হোক আর সাংবাদিকই। যেগুলো অসভ্য দেশ, যেগুলো ফ্যাসিস্ট দেশ, যে ফাঁসিবাদের বিরুদ্ধে তারা লড়ছিলেন, নিজেদের ধীরে ধীরে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করছেন, জামিন দেবো। এইটা যদি আপনি তার অপরাধ যদি প্রমাণ না করতে পারেন, তাহলে তাকে জামিন দিতে হবে। যেরকম নিয়ম অনুসারে একটা কোন নিয়মও যদি না মানে, তাহলে সেটা তো আইনের শাসন নয়, সেটাই তো ফ্যাসিবাদী শাসন। এই ফ্যাসিবাদের বই গ্রামার যা আছে পড়ে দেখুন, হিটলার কি কি করেছিল আর আপনি কি কি করছেন, বা অতীতেও কেউ যে সরকার ছিল তারা কি কি করেছে, বেরিয়ে দেখুন। সুতরাং এইটা ভেবে দেখা দরকার। এইটার কারণে কিন্তু বলছি যে এটা ভারত সরকারেরও আশা ছিল যে তারেক রহমান সরকার, আশা ছিল, এখন আর আছে আমি কিন্তু জানি না, আশা ছিল যে তারেক রহমান সরকার আওয়ামী লীগকে স্পেস দেবেন। বিশেষ করে তারেক রহমান যখন রাইটার্স কে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন, তার উপরে বিশ্বাস তৈরি হয়েছিল যে তিনি সত্যি সত্যি একটা প্র্যাগম্যাটিক এবং সত্যি সত্যি রাষ্ট্র নায়কত্ব সুলভ আচরণ করবেন আর কি। উল্টে খলিলুর রহমান যেদিন বিলটা এনেছেন খলিলুর রহমানের কারণে না ভারতের কারণে, এটা এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি। খলিলুর রহমানকে অসহায় অবস্থায় ভারত ফেলে দেওয়া নাকি অন্য কিছু, সেটাও এখন বুঝতে পারছি না। কিন্তু এটা বইরা তারেক রহমান বুঝতে দেরি করলে ভুল করবে, বুঝতে দেরি করলে ভুল করবেন। বলছি যেটা সেটা সবটা বলা যাবে না, প্রকাশ্যে তাই বলছি, ভবিষ্যতে কোনো একদিন বলে দেবো। জি দাদা, আমি একটু পশ্চিমবঙ্গের রাজনীতি খুবই চিন্তাকর্ষক, এবং বিজেপি ভর্তি করে বলতে গেলে পশ্চিমবঙ্গ দখল করার জন্য মরিয়া মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাবিনেট, যত মুখ্যমন্ত্রী আছেন, যত সাংসদ আছেন, যত বিধায়ক আছেন, সবাই পশ্চিম, খালি একটাই অসুবিধা, ওরা বাংলা জানে না, একটাই অসুবিধা। কিন্তু বাংলাটা জানলে দাদা ওদের জন্য ভালো হতো, খুবই ভালো হতো। এখন ভাগা বলার চেষ্টা করছেন, আমি তোমাকে ভালোবাসি এসব বলছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালবেলা যিনি গঙ্গা পক্ষে নৌবিহার করলেন, এবং গঙ্গায় চমৎকার মানে পরিষ্কার ঝকঝকে পানি, দিল্লি সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যঙ্গ করেছে যে যমুনায় একবার এরকম করে দেখান, যমুনাটা নোংরা, সেখানে পলিউশনের নোংরা। আসলে এটা একটা কারণও আছে, সেটা হচ্ছে যে যমুনার ধারে, দিল্লির ধারে যত শিল্প আছে তার যে ওয়েস্ট পড়ে সেটা পরিষ্কার হয় না নিয়মিত। পশ্চিমবাংলায় শিল্পের সংখ্যাটা কম, ফলে সেই কারণে হয়তো যমুনা খুব এবং সমুদ্রের কাছাকাছি বলে খুবই দ্রুত, মানে প্রভাব স্রোতটা খুব তীব্র স্রোত। যাই হোক, সেই নৌকা চড়ে ঘুরে বেরিয়েছেন, দেখলেন সব দেখলেন, বেলুড় মঠে গেলেন, স্বামী বিবেকানন্দের ওখানে যে পুজো দিলেন,
অমিত শাহ তো লাগাতার করেই আছেন। তিনি তো আমাকে বুঝতেও পারছি না তিনি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী না দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ তিনি সেই যে এসছেন আর এখনো যান, মানে পশ্চিমবঙ্গ মানে ব্যাপারটা বিজেপি বলে যে নেতৃত্ব ধরে ছাড়বো না, এরকম একটা ব্যাপার। তো এখন দেখা যাচ্ছে যে ভোটটা অত্যাধিক বেশি পড়ে, এই কারণে অনেকের impression যে এই ভোট বেশি হওয়া মানে প্রতিষ্ঠার বিরোধী ভোট, মানে ধরুন 99% বেশি ভোট করে। যে ভোট 90%। এখন এই 90% ভোটটাকে অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গের সম্পর্কে একটা পশ্চিমবঙ্গ না ভারতের দেশ জুড়ে একটা সংশোধনের কাছে বহু ভোটার বাদ গেছে, তার ফলে একটা ক্ষোভ আছে। আর গুরুত্ব হবে যারা বাদ গেছেন তাদের ভবিষ্যৎ কি জানি না, এখনো ঠিক না। আসাম জেলা কিনা এইসব কারণে মানুষের মধ্যে ক্ষোভ আছে। আমি এখন ঠিক ভবিষ্যৎবাণী প্রথমে ভেবেছিলাম যে অনেকটা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তো আমার হচ্ছে বিজেপি যেভাবে প্রধানমন্ত্রী স্বয়ং যেভাবে ময়দানে নেমেছেন তাতে লড়াইটা হাড্ডা, এবং আরেকটা কেস বাকি আছে। 152টা সিটের প্রতিদ্বন্দ্বিতা হয়ে গিয়েছে, সেই 152টা সিট যেখানে সেখানে বিজেপির ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। তারা গতবার 59টি আসন পেয়েছিলেন, এবারে সেটা চেষ্টা করবেন বাড়াতে, কিন্তু দক্ষিণবঙ্গ যেখানে 142টা আরো বাকি থাকবে সেখানে তৃণমূল কংগ্রেসের শক্তি বেশি, ফলে সেখান থেকে খুব বেশি আসন বিজেপি নাও পেতে পারে। ফলে একটা সাধারণভাবে সকলেরই অনুমান যে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনে অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপি মানে আমি বলছি তো প্রধানমন্ত্রী বিশ্বের ভারতের সমস্যা, পশ্চিম এশিয়ার সংকটের সমস্যা সব ভুলে কলকাতায় পড়ে আছেন যে দখল করার জন্য পশ্চিমবঙ্গ। ফলে এটা নিঃসন্দেহে একটা তাৎপর্য বলছি। আগামী দিনের ভোটটা হলে শেষ কথা বলা যাবে, এখনো শেষ কথা বলার সময় হয়নি। ধন্যবাদ পূর্ণিমা সাহেব। থ্যাংক ইউ দাদা, অনেক অনেক ধন্যবাদ। আমি মামুন ভাইয়ের মাধ্যমে একটু ছোট্ট একটা বিষয় নিয়ে এখন আপনাকে একটু বলতে পারবো না, এর মাঝখানে জরুরি একটা ইস্যু, রাজনীতি। আওয়ামী লীগের সোর্স করছিলেন, ফোন করছিলেন আওয়ামী লীগের সোর্স, তিনি খবর দিয়েছিলেন। যাই হোক আমি নাম বলছি না, নামটা বলা ঠিক না, কারণ নাম বলাটা আমার অনুচিত হয়েছিল এখন। ফলে এটা খুব বিব্রত, অন্য কেউ ফোন করে তাকে ধরে আমার নাম করে আর কিছু বলেছে, একটু অপ্রস্তুতি করে খবরের সোর্স কখনো প্রকাশ করতে নেই। সেই জন্য খলিলুর রহমান কিভাবে গুরুত্বপূর্ণ হচ্ছেন এই খবরের যে সোর্স, সেটা আমি পরিষ্কার আর এখন আর বলছি না, পরে একদিন বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে দাদা। মামুন ভাই, আপনার মাধ্যমে ছোট্ট একটা জিনিস নিয়ে, আমাদের দেশে গুপ্ত রাজনীতি খুব আলোচিত ইস্যু গত দুদিন ধরে। কেউ কেউ বলছেন যে ভিন্ন কোনো ইস্যুকে ঢাকার জন্য এটা কি সামনে এসছে কিনা, কারণ বিএনপি এবং জামাত তো অনেক কিছু সমঝোতাই করছে। আপনার কি মনে হয়? আপনার এই মতামতের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান ইতি টানতে চাই। মামুন সৈয়দ মামুন মাহবুব। জি, আমি অবশ্যই বলবো খুবই সংক্ষেপে, কিন্তু যেটি আমাদের বিশিষ্ট সাংবাদিক দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্রদ্ধেয় গৌতম লাহিড়ী উপস্থাপন করেছেন, এটি একটু আমি আইনজীবী হিসেবে না বললে সঠিক হবে না। আমি গৌতম দার সঙ্গে একদম একমত। এই ইন্ডিয়া পাকিস্তান ভারতের জুরিসপ্রুডেন্স এই রায় আছে যে বেল ইজ রুল, জেল ইজ এক্সেপশন, অর্থাৎ জামিন হচ্ছে নরমাল, জেলে যাওয়া হচ্ছে রেয়ার। তো আমরা বাংলাদেশে এটা সত্যি শেখ হাসিনার আমল, তার আগে বিএনপির আমল থেকে শুরু হয়েছে 2001 থেকে মূলত, যে কোনো বিরোধী মতকে জেলে পড়ো, জেলে ভরো, জামিন দিও না, হাইকোর্ট জামিন দিলে আপিল বিভাগে গিয়ে স্টে নাও, দিনে বছরের পর বছর জেলে রাখো। এটি যেরকম বিএনপিও 2001 থেকে 6 পরিমাণ বাড়িয়ে দিয়েছিল জামিনের বিরুদ্ধে, আপিল বিভাগ থেকে স্টে নেওয়া। আওয়ামী লীগ সরকারের সময় একজন অ্যাটর্নি জেনারেল ছিল, মারা গেছে, মাহবুব আলম, আর একজন AM আমিনুদ্দিন সাহেব, উনি বেঁচে আছেন। এরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এখন প্রশ্ন হলো 5 আগস্টে গৌতম দা, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের এই বাংলাদেশে, যেহেতু আপনি যেহেতু সাংবাদিকই নন, আপনি একজন ইতিহাস নিয়ে গবেষণা করেন, আমাদের এই উপমহাদেশে কোনোদিন কিন্তু কোন আন্দোলনে মন্ত্রীর বাড়ি ঘেরাও হয়েছে, এর আগে চটি পাটকেল মেরেছে, কিন্তু বিচারাঙ্গন বা বিচারপতিদের বাড়ি এই বাংলাদেশে, আমি জানি ভারতেও হয়নি, বাংলাদেশে কোনোদিন
ধরেন আমাদের হাইকোর্টের সামনে পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়। 2006 আওয়ামী লীগ সফল আন্দোলনই করেছিল যে প্রধান বিচারপতিদের বয়স 2 বছর বাড়ালো কেন, যার ফলে সাবেক প্রধান বিচারপতি, সাবেক বিএনপি নেতা বিচারপতি কে এম হাসানকে খালেদা জিয়া চিফ অ্যাডভাইজার বানাতে চেয়েছিল। সেখান থেকে তো এই আন্দোলন, তারপরে তো মঈনুদ্দিন ফখরুদ্দিনরা আসলেন। তো তখনও আদালত রিলেটেড আন্দোলন, কিন্তু আমাদের আদালতের পাশ দিয়ে গেছে, কেউ একটা ভ্রুক্ষেপ পর্যন্ত করেনি। কিন্তু এইবার 5 আগস্টে বিজয় আন্দোলনের প্রথম প্রহরে প্রধান বিচারপতির বাড়ি আক্রান্ত হলো এয়ার রোডে। প্রধান বিচারপতির পাশে কাকরাইলে যে আপনার প্রধান বিচারপতি বাড়ি বোধহয় কাকরাইলের মোড়ে, হ্যাঁ যাই হোক, তো হাইকোর্টের বিচারপতি মহোদয়দের যে বাড়ি বিচারপতি ভবন, সেইখানে 3 তলা পর্যন্ত হামলা হলো। পরে গিয়ে সবাই রক্ষা করলো। আমি প্রায় বলি, এই জন্য অনেক বিচারপতিরা মাইন্ড করে, আমি বলি আপনারা একটা বারও ভেবে দেখেছেন যে আপনাদের উপর মানুষের রাগ কেন?